নাফেরার দেশে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর সিএমএইচে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক। আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ সহায়তা জীবন বাঁচাতে রাখবে ভূমিকা, বললেন অর্থনীতিবিদরা। ছুটি বাড়ল 30 মে পর্যন্ত। কর্মস্থল ত্যাগে মানা, চলাচলেও কড়াকড়ি। ভিড় থেমে নেই ঈদ কেনাকাটায়, সচেতনতায় মাঠে সশস্ত্র বাহিনী। দেশে 24 ঘন্টায় কমেছে মৃত্যু ও আক্রান্ত। বিশ্বজুড়ে প্রাণহানি 3 লাখ ছুঁই। করোনা ভাইরাস নির্মূল হবে না, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে অসন্তোষ, জটিলতা কমানোর চেষ্টা। 2 সপ্তাহেও প্রকাশ পায়নি মাস্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন, প্রশ্ন তুলেছে টিআইবি। করোনায় ভয়াবহ বিপর্যয়ে রপ্তানি খাত, ক্রেতাদের সঙ্গে অনলাইন বাণিজ্য বাড়ানোর পরামর্শ। বন্দর ব্যবহারের রেলপথ সচলের দাবি। এবং তামিমের ধারাবাহিক ফেসবুক আড্ডায় প্রোটিয়া তারকা ডুপ্লেসি আমন্ত্রণ জানালেন বিপিএল এর নিজ দলে। বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা। সবাইকে স্বাগত। সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। বৃহস্পতিবার বিকেল 4:55 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নিভে গেল জাতির বাতিঘর। অদেখা ভুবনে পাড়ি জমালেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গেল 27 এপ্রিল রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ না পাওয়ায় চিকিৎসকরা তাকে গেল 9 মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের খ্যাতিমান এই ব্যক্তি। 1937 সালের 18 ফেব্রুয়ারিতে কলকাতায় জন্ম আনিসুজ্জামানের। বেড়ে ওঠা তার শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ পরিবারে 2018 সালের জুলাই মাসে সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে সম্মানিত করে। আমার জন্ম কলকাতায় একটানা 10.5 বছর থেকেছি। কলকাতায় মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন তিনি। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন। আনিসুজ্জামান অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বটে, কিন্তু প্রকৃত নেশা তার লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রমে। তার রচিত ও সম্পাদিত বিভিন্ন গ্রন্থ আমাদের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। তার প্রবন্ধ গবেষণা গ্রন্থের মধ্যে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের বাংলা চিঠি, আমার 71, মুক্তিযুদ্ধ এবং তারপর, আমার চোখে বাঙালি নারী, সাহিত্য ও সমাজে, পূর্বগামী, কাল নিরবধি, বিপুলা পৃথিবী উল্লেখযোগ্য। বেশ কিছু উল্লেখযোগ্য বিদেশি সাহিত্যের অনুবাদও করেছেন এবং নানা বিষয়ে বই সম্পাদনা করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে, শিল্প সাহিত্য ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক, আলাউল সাহিত্য পুরস্কার, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ ট্রাস্ট পুরস্কার সহ পান অসংখ্য সম্মাননা। এছাড়াও তিনি ভারতীয় রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট সম্মাননা পেয়েছেন। ফাতেমা কাউসার, নিউজ 24। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি পরিবারকে 2,500 টাকা করে মোট 1250 কোটি টাকা বিতরণ করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, কিছুটা শিথিলতা থাকায় বাংলাদেশে করোনা আক্রান্তের হার বেড়েছে, তবে ক্রমান্বয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। দেশের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের
ত্রাণ ও করোনায় কর্মহীন হয়ে যাওয়া 50 লাখ পরিবারের জন্য এই আর্থিক সহায়তা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সামাজিক সুরক্ষার আওতায় যে 50 লক্ষ পরিবার রয়েছে তারা এই অনুদান পাবে না। ফোনের মাধ্যমে আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরটা সম্পূর্ণ নজরদারিতে আছে। প্রধানমন্ত্রী জানান, করোনা পরবর্তী কর্মসংস্থান বাড়াতে এবং গ্রামাঞ্চলের মানুষের জন্য ঋণ সহায়তা দিতে কর্মসংস্থান ব্যাংক সহ মোট 4টি প্রতিষ্ঠানকে 2000 কোটি টাকার আমানত দেবে সরকার। আমরা আরো 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। শেখ হাসিনা বলেন, প্রথম থেকেই যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশে করোনার মৃত্যুর সংখ্যা অপেক্ষাকৃত কম। যদিও আমরা কিছুটা আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সংক্রমণ রোধে সার্বক্ষণিক মাস্ক পরে থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। N95 কিন্তু সাধারণ মানুষের পড়ার জন্য না, এটা ডাক্তার, নার্স বা যারা করোনা ভাইরাস রোগীকে সেবা দেবে তাদের জন্য। এটা সাধারণভাবে পড়া বা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই বা প্রয়োজনও নাই। ঘরে তৈরি করেও মাস্ক পরা যায়। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে করোনার বর্তমান সংকটে মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে ভালো উদ্যোগ সরকারের নগদ সহায়তা, বলছেন অর্থনীতিবিদরা। এজন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তারা। সহায়তার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বানও জানিয়েছেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভয়াবহ থাবা জীবিকার মাধ্যমটুকু কেড়ে নেয় হতাশায় কোটি কোটি মানুষ। নানাভাবে তাদের ত্রাণ সহায়তা দেয়া হলেও তা দিয়ে কতটুকুই বা চলে। সংসারে চাল, ডাল, তেলের বাইরেও যে রয়েছে নানাবিধ খরচ। সরকারের নগদ সহায়তার ঘোষণায় সেই মানুষগুলোর মুখে ফুটেছে হাসি। মোবাইলের মাধ্যমে দেওয়া 2500 টাকা আমি আমার সংসার নিয়ে কোনো বাইতে আমি চলতে পারবো। আপনি যে আজ নগদ অর্থ প্রদান করলেন তা পেয়ে আমার কৃষক বাবা খুবই উপকৃত হবেন। নগদ এই সুবিধার আওতায় পড়বে বেকার হওয়া রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ছোট ছোট ব্যবসায় কাজ করা শ্রমিক, পোল্ট্রি খামার শ্রমিক, পরিবহন শ্রমিক ও রাজপথের হকাররা। বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির থাকবে যে গভর্নমেন্ট এখন একসাথে এতগুলো টাকা মানুষের হাতে রুরাল এরিয়াতে ডিস্ট্রিবিউট করতে পারছেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামানের মতে, সহায়তা বন্টনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাছাই করা হয়েছে, বাছাই করে সবচেয়ে খারাপ যাদের অবস্থা সেই 50 লাখ টাকা দেওয়ার কথা, সেই 50 লাখ মানুষকে দেওয়ার কথা। এবং আশা করি আমি তালিকাটা তৈরি হয়েছে এই যে নীতি আছে সেই নীতির আওতায় কিছু হয়তো আমাদের হবে, এই দেশে হয়। তবে তালিকার বাইরে কেউ থেকে গেলে তাদেরকেও অন্তর্ভুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। অতি ক্ষুদ্র উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 1 কোটির মতো, 3-3.5 কোটি কাজ করে। তাদের কাছে পৌঁছানো ব্যাংকের মাধ্যমে সম্ভব নয়। পিকেএসএফ সরকারি অর্গানাইজেশন, সরকারের অর্থায়নে এটা চলে, সেক্ষেত্রে পিকেএসএফ কেও ইনভলভ করা যেতে পারে। তবে সহায়তা খুব বেশি দিন না দেওয়ার পক্ষেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আর এক দফা বাড়ানো হয়েছে। 17 মে থেকে 30 মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 7ম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। এই ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটি অন্তর্ভুক্ত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 16 মের পর শর্ত সাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী 17 মে থেকে 28 মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ছুটির সময়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত সীমিত থাকবে। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়া যাবে, তবে বড় জমায়েত করা যাবে না।
করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে শপিং মল বা দোকানপাট খোলার কথা থাকলেও তা মানছেন না রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে সড়কে মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় আজও জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। মো খন্দকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। একদিকে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অন্যদিকে ঈদের কেনাকাটায় ব্যস্ততা বাড়ছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলোয়। বসুন্ধরা সিটি সহ বেশ কিছু বড় শপিং মল বন্ধ থাকায় নগরবাসী অনেকে ঝুঁকছেন ফুটপাথ ও ছোট ছোট মার্কেটগুলোয়। রাজধানীর নিউ মার্কেট বন্ধ থাকলেও চালু রয়েছে পাশের মার্কেটগুলো। এসব এলাকায় দোকানের চেয়ে ফুটপাথে মানুষের কেনাবেচার হিড়িক। আমার প্রয়োজন দেখে আসলাম, টাকা নাই পয়সা নাই, করবো কি, যাওয়া লাগতেছে মাল কিনতে। একই অবস্থা গুলিস্তান ও বংশাল এলাকায়। এসব এলাকায় সড়ক কিংবা বাজার সব জায়গায় মানুষের ইচ্ছামতো চলাচল, তোয়াক্কা নেই স্বাস্থ্য ঝুঁকির। প্রতিটা দোকানে প্রতিটা মার্কেটে সর্বক্ষণ স্প্রে করতেছে। দেশ বাঁচি আবে বাঁচলে ঈদ করতে পারবো। যারাই ভিতরে ঢুকেছেন তাদেরকে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে ভিতরে ঢোকার অনুমতি আমরা দেওয়ার সেই ব্যবস্থা নেই। আমি যে সেক্টরটার ভ্যাকসিন প্লাস্টিক ওইটা আমরা খুলতে দিইনি, কিন্তু কিছু কিছু সাইকেল পার্টসের দোকানদার খুলছে, কিন্তু সেইগুলোও আমি কাউন্সিলরের সাথে কথা বলছি। সড়কে গণপরিবহন না চললেও কমতি নেই ব্যক্তিগত গাড়ি ও রিক্সা চলাচল। প্রতিনিয়ত বাড়ছে মানুষের চাপ। তাদের সচেতনতায় মাঠে এখনও সক্রিয় সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত করোনার বিস্তার রোধ মিনিমাম না হবে বা না কমবে। যেহেতু সীমিত আকারে সব খুলে দেওয়া হয়েছে, তো প্রয়োজন শেষে যেন সবাই যার যার নিরাপদ স্থানে চলে যান। সচেতন না হলে করোনা ভয়াবহতা কমবে না বলে মত তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে সাবধান অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। দেশে নতুন করে করোনা শনাক্ত 1041 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,863 জনে। আর 24 ঘন্টায় আরও 14 জনের প্রাণহানি হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 283 জনে। মৃত 14 জনের মধ্যে 9 জন ছিলেন ঢাকা মহানগরীর বাসিন্দা, বাকিরা চট্টগ্রামের। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টা আইসোলেশনে নেওয়া হয়েছে আরও 201 জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন 2570 জন। 24 ঘন্টা যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন। সুস্থতার হার গতকালের তুলনায় আজকে বেশি, আমাদের 19.10% এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনা মৃত্যুর হার 1.50%। নভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 44,59,000। মোট প্রাণহানি প্রায় 3 লাখ ছুঁই, 2,99,000। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় আবারও 1700-র বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও স্পেনের পর আক্রান্তের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রাশিয়া। দেশটিতে গেল একদিনে 10,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য ও ব্রাজিলে মৃত্যুহার খুব একটা কমেনি। নতুন করে 3,700-র বেশি আক্রান্ত হওয়ায় ভারতে মোট করোনা রোগীর সংখ্যা 78,000 ছাড়িয়ে গেছে। সংক্রমণ কিছুটা স্থিতিশীল হওয়ায় 39টি প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা প্রত্যাহার করতে যাচ্ছে জাপান। করোনা মহামারীর প্রভাবে আফ্রিকা মহাদেশের প্রায় 3,43,00,000 মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। করোনার ভয়াল ত্রাসে বিপর্যস্ত বিশ্ব যখন হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে মুক্তির উপায়, ঠিক সেই মুহূর্তেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিল হতাশার বার্তা। কবে নাগাদ শেষ হবে করোনার প্রকোপ এবং এটি আদৌ নিরাময় সম্ভব হবে কিনা এমন আশা কেউ দিতে পারছে না। এইডস বা হাম রোগের মতোই হয়তো কোনোদিনই পৃথিবী থেকে নির্মূল হবে না কোভিড-19। সাজিয়া ইসলাম জানাচ্ছেন বিস্তারিত।
দ্রুত কেটে যাবে মহামারী এমন সুখবরের আশায় যখন অপেক্ষা করছে সবাই, তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো পৃথিবী থেকে হয়তো কোনোদিনই নির্মূল হবে না করোনা ভাইরাস। বুধবার WHO বিশেষজ্ঞ মাইক রায়ান জানান, কবে নাগাদ শেষ হবে করোনার প্রকোপ এবং আদৌ এটি নিরাময় সম্ভব হবে কিনা এমন আশা কেউ দিতে পারছে না। হাম বা এইডসের মতো মানুষের জন্য এটি দীর্ঘকালীন সমস্যা হিসেবে থেকে যেতে পারে। বিভিন্ন দেশে লকডাউনের মধ্যেও থেমেনি সংক্রমণ। অনেকেই আতঙ্ক নিয়েই ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবনে। ভাইরাসটিকে জীবনের একটি অংশ হিসেবে মেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরাও। তবে পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরিতে লাগাতার কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে নতুন একটি অ্যান্টিবডি পরীক্ষায় শতভাগ সফলতা পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর। পোর্টন ডাউন ল্যাবের বিশেষজ্ঞরা সুইস ফার্মাসিউটিক্যালস সংস্থা রোশের সেরোলজি অ্যান্টিবডি পরীক্ষার কার্যকারিতা মূল্যায়নে সফল হয়েছে, যা আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জনে সহায়তা করতে পারে। সাজিয়া ইসলাম, নিউজ 24। করোনা শনাক্তে উপসর্গ নিয়ে পরীক্ষা করতে এসে নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বাড়ছে। শারীরিক অসুস্থতা যেন আরো বাড়িয়ে দিচ্ছে নানা সব জটিলতায়। তাই তো জীবন রক্ষার কথা বিবেচনা করে অব্যবস্থাপনায় সৃষ্ট ভোগান্তি কমানোর আকুতি ভুক্তভোগীদের। আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। নোয়াখালীতে হয় না, হ্যাঁ, তারা যে করে তার নাকি পজিটিভ ধরা পড়ছে, সে এখন করে না। টেলিফোন করলাম IADCR যে কি ঘটনা, আমরা বলে সব জায়গায় করোনা টেস্ট হয়, তাহলে কোথাও তো পাই না। ইউনানি হাসপাতাল আসলাম, এখানেও শেষ হয়ে গেছে। এই ভোগান্তি কতদিন আমাদের চলবে? আমরা চাই যে এইটা যেহেতু সরকারেরও ব্যথা, আমাদেরও ব্যথা, এটা যাতে সহজলভ্য হয়। নিজেকে এবং পরিবারকে বাঁচানোর চেষ্টায় যেন এদের অপরাধ। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জটিল প্রক্রিয়ায় ক্লান্ত এই মানুষগুলো। বয়সের ভারে শারীরিক ও মানসিক সক্ষমতা নেই, এরপরও বাস্তবতা এখানে রূঢ়। 2-3 দিন ঘুরেও পরীক্ষা করতে না পারার সংখ্যাও কম নয়। 2 দিন ঘুরেও দিতে পারি নাই, পরে আজকে আমি কাশি খুব ফিল করতেছি, এই জন্য আজকে আমি এখানে এসে সিরিয়াল দিছি। আর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থেকে দ্রুত সমাধান দিতে না পারলেও সাধারণের ভোগান্তি লাঘবে নিজেদের চেষ্টার কথা জানান উপস্থিত এই কর্মকর্তা। এখানে আসলে আমরা 30টার বেশি নেওয়া সম্ভব হচ্ছে না। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের স্যাম্পল কালেক্ট করার কথা, কিন্তু রোগীর চাপের জন্য আমরা আজকে 9:30টাই শুরু করে দিয়েছি। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে করোনা শনাক্তে 16টি বা তার বেশি সংখ্যক সুরক্ষা বুথ স্থাপন করা হলেও উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসাদের তুলনায় তা অপ্রতুল। যদিও যাও আছে, সেখানেও একদিনে সর্বোচ্চ 30 জনের বেশি নমুনা সংগ্রহ সম্ভব নয়। রয়েছে রিপোর্ট সংগ্রহের জটিলতা সহ নানা সমস্যা। করোনা মহামারীতে বেঁচে থাকাই যখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তখন শত কষ্ট উপেক্ষা করে যারা নমুনা দিতে আসছেন তারা এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দ্বিতীয় বা তৃতীয়বার যে সংক্রমিত হবেন না এমন নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে অপেক্ষমান ভুক্তভোগীরা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। N95 মাস্কের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহের কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন আলোর মুখ দেখেনি। 16 দিন আগে তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও তা এখনো প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিকে কোনো পক্ষকে বাঁচানোর জন্য প্রতিবেদন প্রকাশ দেরি করছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবি। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে করোনা ভাইরাস সংকট চলাকালে মার্চ মাসে কেন্দ্রীয় ঔষধাগার থেকে বিভিন্ন হাসপাতালে যেসব মাস্ক সরবরাহ করা হয়েছিল তার প্যাকেটে N95 লেখা থাকলেও ভেতরে ছিল সাধারণ সার্জিক্যাল মাস্ক। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে N95 মাস্কের নামে যেসব মাস্ক দেয়া হয় সেগুলো নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠিও দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। JMI নামে একটি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগারকে এসব মাস্ক সরবরাহ করেছিল। এসব N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করায় প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সেই তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। N95 লেখা আপনার বক্স, ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে 24 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও 28 এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে কি আছে জানতে চাইলে কোনো কথা বলেননি তদন্ত কমিটির এক সদস্য।
আমরা রিপোর্ট জমা দিয়েছি, এরপরের বিষয়ে আমি জানি না। প্রতিবেদন কি কোন দোষী বা কাউকে কিছু পেয়েছে? কিছুই বলা যাবে না, এটা তো আপনি জানেন। সুতরাং তবে 16 দিন পার হলেও তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। না, দেরি হলে তো যে কোনো বিষয়ে বিরোধ তো লাগবেই। তো আমার মনে হয় শিগগিরই হয়তো কোন একটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হলেই বলতে পারবো আমি। এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে দেরি হওয়াকে অস্বাভাবিক ঘটনা বলছে টিআইবি। যাদের উপরে এই দায়িত্বটা আছে তারা কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান? কারণ তিনি তো ঘোষণা করেছেন এবং তিনি তো অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্নবিদ্ধ দেরি হওয়াটা তার কারণ হচ্ছে যে এটা কি চাপিয়ে রাখার চেষ্টা হচ্ছে, নাকি এর মাধ্যমে কাউকে সুরক্ষা করার চেষ্টা করা হচ্ছে? দুটি চালানের মাধ্যমে কেন্দ্রীয় ঔষধাগারকে 20,600টি মাস্ক N95 বলে সরবরাহ করেছিল জেএমআই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডা সরকারকে অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইজ ফিলিপের সাথে ফোনালাপে এই অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক এক আয়োজনে বাংলাদেশকে মেডিকেল সরঞ্জাম উপহার দেয় সুইডেন সরকার। এ সময় সুইডেনের বিখ্যাত পোশাক ব্র্যান্ড H&M এর মতো অন্য কোম্পানিগুলোকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীর এই সময়ে ভয়াবহ বিপর্যয় দেশের রপ্তানি খাত জানিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে প্রতিদিন। অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অগ্রাধিকারের থাকায় পোশাক সহ ফ্যাশন পণ্যের চাহিদা তৈরি হতে আরো কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড বায়ারদের সাথে কার্যকর যোগাযোগ ও রপ্তানিমুখী পণ্যের অনলাইন ট্রেডিং এ অংশগ্রহণ বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার তাণ্ডবে গোটা বিশ্ব যখন অবরুদ্ধ, তখন ভয়াবহ বিপর্যয়ে দেশের পণ্য রপ্তানি। শেষ পর্যন্ত এই ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে কাটছে না সে অনিশ্চয়তাও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাব বলছে, করোনার কোপে দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাকে নেমে এসেছে বড় বিপর্যয়। এপ্রিল মাসে রপ্তানি হয়েছে মাত্র $52 কোটি পোশাক, যা আগের বছরের চেয়ে কমেছে প্রায় 83%। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে করোনার এই সময়ে এপ্রিল পর্যন্ত তৈরি পোশাকের রপ্তানি বাতিল বা স্থগিত হয়েছে প্রায় $3.25 বিলিয়ন। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নানা উপায় খুঁজছেন উদ্যোক্তারাও। এখন কিন্তু এই সিজন চেঞ্জ হওয়ার সময়, যে সিজনটা হচ্ছে গিয়ে যে আমরা উইন্টারের থেকে আবার সামারের অর্ডার কিংবা স্প্রিং এর অর্ডারে যাচ্ছি, এই সময় যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্যাম্পলিং, এইগুলি খুব দ্রুততার সঙ্গে করতে হবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, নতুন করে পোশাক বা ফ্যাশন পণ্যের চাহিদা তৈরিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে নিবিড় যোগাযোগ ও অনলাইন ট্রেডিংয়ে মনোযোগী হবার তাগিদ দিয়েছেন তারা। জার্মানি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার এখন, বা স্পেন, ইউনাইটেড কিংডম, তারা সবাই বিপর্যস্ত এবং ওই অর্থনীতিগুলো যদি ঘুরে না দাঁড়ায় তাহলে আমাদের রপ্তানি কিন্তু ঘুরে দাঁড়াবে না। উইন্টার সিজনের যে অর্ডারটা যেটা প্লেস করা হচ্ছে বা হবে ঈদের পরে, সেই অর্ডারগুলো যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা হয়তো ঘুরে দাঁড়াবো, বা সেটা হতে হতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তার প্রস্তুতি কম। অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া দরকার, বিনিয়োগ করা দরকার, যাতে অনলাইন ভিত্তিক যে ট্রেডিংগুলো হয় পণ্যের, সেখানে বাংলাদেশের উদ্যোক্তারাও যাতে বড়ভাবে অংশগ্রহণ করতে পারেন। এই দুঃসময়ে বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে থাকছে ক্ষতিগ্রস্ত ও অপ্রাতিষ্ঠানিক খাতের ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্যও প্রণোদনা সুপারিশ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ধারাবাহিক ফেসবুক লাইভে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। জম্পেশ আড্ডায় এই প্রোটিয়াকে বিপিএল খেলার আমন্ত্রণ জানিয়েছেন তামিম। আর এই ফেসবুক আড্ডায় বাংলাদেশের ক্রিকেট ও সমর্থকদের নিয়ে নিজের ভাবনাগুলো তুলে ধরেছেন ফাফ ডু প্লেসি। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম।
করোনাকালে ফেসবুকে নিয়মিত তামিম ইকবাল, মাশরাফি মুশফিকদের পর দেশের সীমানা পেরিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ দু প্লেসি। আপনি কি জানেন 2015 বিশ্বকাপ সেমিফাইনাল হারের পর এই প্রোটিয়ার আর ইচ্ছেই ছিল না ক্রিকেট খেলার? তামিমের সঙ্গে আড্ডায় সে কথা জানালেন অকপটে। হারের দিনগুলো পেছনে ভাবনা জুড়ে এগিয়ে যাওয়া। বিশ্বের অনেক টি-20 টুর্নামেন্টে নিয়মিত ফাফ দু প্লেসি। প্রোটিয়া কাপ্তানকে তামিম দেখতে চান বিপিএল-এ। দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না, তবে ক্রিক ইনফোতে অনুসরণ করেছি পরিচিত ক্রিকেটাররা কেমন করছে। তোমাকে আগেই বলেছি যে আমি অবশ্যই বিপিএল খেলতে আসছি। ঠিক নিশ্চিত নয় যে বিস্তারিত এই আলাপ করার উপযুক্ত জায়গা এটি কিনা। ক্রিকেটের সঙ্গে জড়িয়ে জীবন, তাই তো সবারই খোঁজ খবর রাখা হয় নিয়মিত। সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখেছেন ফাফ দু প্লেসি। আগে বাংলাদেশ দল 2-1 ক্রিকেটারের উপর নির্ভর করত। ওই উইকেট দুটি নিলেই কাজ সহজ হয়ে যেত। এখন দলটা গড়ে উঠেছে, আরো অনেক ক্রিকেটার উঠে এসেছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। উপমহাদেশের দলগুলোর জন্য এটি সবসময় বড় ব্যাপার। করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন। ক্রান্তিকালে কেমন যাচ্ছে ফাফ দু প্লেসির দিনকাল? খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লকডাউনের মাঝে আছি। সাধারণ মানুষ বেশ কষ্টে আছে। নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব করছি। অধিনায়কত্বের চ্যালেঞ্জ মাঠের বাইরে। বাংলাদেশের নয়া ওয়ানডে কাপ্তান তামিমকে বলেন ফাফ দু প্লেসি। আরিফুল ইসলাম, নিউজ 24। আর এর মধ্য দিয়ে সংবাদের শেষ পর্যায়ে আমরা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই, চিকিৎসাধীন ছিলেন সিএমএইচে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক। আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ সহায়তা জীবন বাঁচাতে রাখবে ভূমিকা, বলছেন অর্থনীতিবিদরা। ছুটি বাড়ল 30 মে পর্যন্ত। কর্মস্থল ত্যাগে মানা, চলাচলেও কড়াকড়ি। ভিড় থেমে নেই ঈদ কেনাকাটায়, সচেতনতায় মাঠে সশস্ত্র বাহিনী। দেশে 24 ঘন্টায় কমেছে মৃত্যু ও আক্রান্ত। বিশ্বজুড়ে প্রাণহানি 3 লাখ ছুঁই। করোনা ভাইরাস নির্মূল হবে না, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে অসন্তোষ, জটিলতা কমানোর চেষ্টা। 2 সপ্তাহেও প্রকাশ পায়নি মাস্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন, প্রশ্ন তুলেছে টিআইবি। করোনায় ভয়াবহ বিপর্যয় রপ্তানি খাত, ক্রেতাদের সঙ্গে অনলাইন বাণিজ্য বাড়ানোর পরামর্শ। বন্দর ব্যবহারে রেলপথ সচলের দাবি। এবং তামিমের ধারাবাহিক ফেসবুক আড্ডায় প্রোটিয়া তারকা দু প্লেসি আমন্ত্রণ জানালেন বিপিএল-এ নিজ দলে। বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা। দর্শক, শেষ করছি এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।